মিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে দিয়ে শুরু করতে চাই, কিন্তু তার আগে আমি প্রধানমন্ত্রী বেইজিং সফর করছেন, আমি সেই তার সফরের কিছু অংশ উল্লেখ করতে চাই। আজকেও বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তিস্তার এবং নদী ব্যবস্থাপনা, এবং দুই দেশ একসঙ্গে কাজ করবে, এটি বাংলাদেশের জন্য একটি বড় একটি খবর। এছাড়া ব্যবসা বাণিজ্য বিনিয়োগের বিষয় নিয়েও প্রধানমন্ত্রী বৈঠক করেছেন। আমি কিছু অংশ উল্লেখ করতে চাই আলোচনা যাওয়ার আগে। প্রধানমন্ত্রী বৈঠকে বন্যার ঝুঁকি মোকাবেলা, পরিবেশ সুরক্ষা এবং পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে দেশে চলমান নদী খনন কর্মসূচির কথা উল্লেখ করে বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় চীন সরকারের সহযোগিতা কামনা করেন। প্রধানমন্ত্রী বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীন সরকারের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন। জবাবে চীনের পানি সম্পদ মন্ত্রী ইতিবাচক সাড়া দিয়ে পানি সম্পদ ব্যবস্থাপনায় বাংলাদেশ সরকারের উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। আমি আপনার কাছে আসতে চাই, ফদ ভাই, কি আপনার কাছে কেমন মনে হচ্ছে? এর পাশাপাশি আরেকটি ঘটনা আমরা দেখেছি যে আজকে দুপুরেই ভারতের যে হাই কমিশনার আছেন দীনেশ ত্রিবেদী, তিনি আজকে সংবাদ সম্মেলন করে বলেছেন যে বাংলাদেশিদের জন্য 28 তারিখ থেকে আবেদন করা যাবে ট্যুরিস্ট ভিসা, যেটি বন্ধ রেখেছিল তারা। 2 বছরের বেশি সময় পর সেই ভিসা আবার চালু করলো। আপনি এই দুই ঘটনাকে কিভাবে দেখছেন আসলে? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, নদী ব্যবস্থাপনা নিয়ে আপনার মনে থাকবার কথা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যখন চায়না গিয়েছিলেন, উনি কিন্তু তখন এই বিষয়ে বলেছিলেন চায়নার যে আগামী 100 বছরের আমাদের এই বদ্বীপের নদী ব্যবস্থাপনাটা কেমন হতে পারে সেই ব্যাপারে একটা প্রস্তাবনা দেওয়া, আমরা কীভাবে বাইল্যাটারালি পরে এগুলো নিয়ে কাজ করতে পারি। বাংলাদেশের আমলাতন্ত্রের এবং ভিজিটের প্রবলেম হচ্ছে যে, আমি ইন্টারনালি যেটা জানি আর কি, সেটা হচ্ছে যত হইচই করে ছবি তোলা হয় স্টেট সফরের, যাওয়া আসা হচ্ছে, এতগুলো চুক্তি এমওইউ স্বাক্ষরিত হয়েছে, এরপরে ফিরে আসার পরে যে কাজগুলোকে মানে ফলো আপ করা, অ্যাক্সেলারেট করা, স্পিড আপ করা, এইটাতে আমাদের ব্যুরোক্রেসি ভেরি পুয়ার আর কি। তাদের কার্যকারিতা খুব দুর্বল। এবং বিভিন্ন সময় দেখেছি যে, দেখবেন যে আমাদের যে একজন স্পেশাল এইড ছিলেন ফয়েজ আহমদ তাইয়েব, উনিও কদিন আগে এটা নিয়ে ডিটেলস লিখেছেন যে ওনার 1 বছর প্লাস সময়টাতে উনি দেখেছেন এরকম কতগুলো চুক্তি হয়েছে, অথবা অনেকগুলো চুক্তি আগে হয়েছে কিন্তু ফাংশনাল না, 5-7-10 বছর ধরে টেবিলে পড়ে আছে। ইভেন ধরেন কি কি জিনিস কিনবেন ওই প্রজেক্টের জন্য, যেই স্পেসিফিকেশনে যেই দামে আপনি চুক্তিবদ্ধ হবার প্রস্তাব দিয়েছেন, সেটা 10 বছর পর তো বদলে গেছে। আপনি হয়তো ওই প্রযুক্তিটা ব্যবহার করছেন না, দেখা গেছে চুক্তিগুলো আর কার্যকর হয় না, মানে শেলফে চলে যায়। তো সেক্ষেত্রে গত বছরের ওইটা নিয়ে আমরা জানতে চাই যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে আলোচনাটা হয়েছিল সেটা আসলে কি আপডেট হয়েছে। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন, ওনাদের পক্ষ থেকে বলা দরকার যে আমাদের এই কনভারসেশনটা কি গত বছরের কনভারসেশনের এক্সটেনশন কিনা, ফলো আপ কিনা, যে কিছু দূর এগিয়েছে আমরা বাকিটা এগিয়ে নিচ্ছি। যেমন ধরেন ট্রাফিক লাইট যেগুলো জ্বলছে, অন্তর্বর্তীকালীন সরকার এগুলো কাজ শুরু করে দিয়ে গেছে। বিএনপি সরকার এসে পদ্মা ব্যারেজের কাজ একনেকে পাশ করলো, এটা তত্ত্বাবধায়ক সরকারের সময়টা ফাইনাল হয়ে গেছে, শুধুমাত্র একনেকে উঠেছে বলা হয়েছে এত বড় একটা প্রকল্প রাজনৈতিক সরকার সিদ্ধান্ত নিলে ভালো হবে। এরকম অনেকগুলো কাজের আমরা ফলো আপ জানতে পারলে ভালো হতো। আর যেটা সাহায্য চেয়েছে, এটা সার্টেনলি চায়না এই ব্যাপারে যথেষ্ট এক্সপার্টিজ আছে, এবং চায়নার অভিজ্ঞতাও কিন্তু আবার প্রজন্মগতভাবে আবার বদলেছে। ধরেন 30 বছর আগে সে যে ওয়াটার ম্যানেজমেন্টটা করেছে, হোয়াংহো থেকে শুরু করে বড় বড় নদীগুলো যে ম্যানেজমেন্ট করেছে, এটা কিন্তু বড় বড় শহরগুলোতে ডিজাস্টার করে ফেলছে, মানে ফ্লাড হয়ে যাচ্ছে। আপনার ওয়াটার যে মানে বাইপাস করবার যে ক্যানেলিং সিস্টেম, সেটা সাফিসিয়েন্টলি মডার্ন ছিল না। তো সে জায়গাতে আপনার এই ম্যানেজমেন্টে চায়নাও শিখেছে তার নিজের অভিজ্ঞতা থেকে। তো সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের ব্রহ্মপুত্রের আপনার অরিজিন তো ওইখানে, তিব্বত মানস সরোবর থেকে এসছে। তো হলো এই ওয়াটার ম্যানেজমেন্টটা গুরুত্বপূর্ণ, যেহেতু গঙ্গাতে বাঁধ আছে, অন্য যে নদীগুলো শুকিয়ে যাচ্ছে, 300-র কম বেশি নদী নালা আমাদের শুকিয়ে গেছে গত 50 বছরে ফারাক্কা বাঁধের কারণে। অতএব সেই জায়গাগুলোতে কি অভিজ্ঞতা লাগালে যদি ব্রহ্মপুত্র বেসিনের ওয়াটার ক্যানেলিং করা যায় কিনা, ক্যানেলিং করে ওই নদীগুলোকে জীবিত করা যায় কিনা, যেটা পদ্মা ব্যারেজকে আরো স্ট্রেনদেন করবে, সে আলোচনাগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এগুলো আরো বিস্তারিত হওয়া দরকার। আমাদেরকে ইনফর্ম করা দরকার জাতিকে। পার্লামেন্টে আমার সার্টেনলি প্রাইম মিনিস্টার ফিরে আসলে পার্লামেন্টে অবশ্যই ওনার সফরের আপডেট দেবেন, তখন আমাদের মন্তব্য করতে আরো একটু সুবিধা হবে। ভারতের বিষয় যেটা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না। প্রশ্ন হচ্ছে যে মানে বাংলাদেশে একটা দালাল শ্রেণী গত 6-7 দশকে তৈরি করেছে ভারত, যারা ভারতকে খুব গুরুত্বপূর্ণ আকারে দিয়েছে। ভারতে যে মানুষ 2 বছর যায় নাই, ট্রিটমেন্ট নিতে পারে নাই, যদি খুবই লো স্কেলে ভিসা টিসা ছিল, চিকিৎসা ভিসা, তো কি আমাদের সব লোককে মুড়ে টরে রাস্তায় পড়েছিল? লক্ষ লক্ষ মানুষ হার্ট ফাউন্ডেশনের সামনে, ঢাকা মেডিকেলের সামনে পড়ে, কারণ ভারতে ভিসা পায় নাই, যেতে পারে নাই। আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ, ভারতের সবচেয়ে বড় টুরিস্ট কোন দেশ থেকে যায়? আমাদের দেশ থেকে যায়। 10-12 লক্ষ লোক যায়, হাজার হাজার কোটি টাকা সেখানে যায়। কলকাতা 7 সিস্টার্সের ইকোনমি পড়ে গেছে, ধসে গেছে।
তারপরে ভিসা দিলে কি বাংলাদেশিরা যাবে? শুভেন্দু অধিকারী, অমিত শাহ থেকে শুরু করে এদিকে হেমন্ত শর্মারা এই যে ধরনের কথা বলছে প্রত্যেক দিন, বাংলাদেশিদেরকে অবজ্ঞা করে, অসম্মান করে, অমর্যাদাকর কথা বলছে, বাংলাদেশিদেরকে এত ঠেকা পড়ছে আর কোনো দেশ নাই ঘুরতে যাওয়ার? এত ফকিন্নি হয়ে গেছে এই দেশের মানুষ যে ইন্ডিয়াতে ঘুরতে যাইতে হবে? এই পরিমাণ অপমান সয়ে বাংলাদেশিরা কি গত 2-2.5 বছরে ঘুরতে যায় নাই? মালদ্বীপে কি আমাদের ট্যুরিস্টের সংখ্যা বাড়ে নাই? নেপালে বাড়ে নাই? ভুটানে বাড়ে নাই? শ্রীলঙ্কায় বাড়ে নাই? মালয়েশিয়াতে, পাকিস্তানে বাড়ে নাই? চায়নাতে যাওয়া কি বাড়ে নাই? আমাদের ট্রিটমেন্টের কি ডিফারেন্ট এভিনিউ, বিকল্প এভিনিউ তৈরি হয় নাই? হয়েছে তো। অতএব এইখানে সে ভিসা দিল কি দিল নাই জাস্ট ইররেলেভেন্ট আমার কাছে। এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আমাদের যাদের ন্যূনতম কোনো আগ্রহ নাই, বাংলাদেশের জাতীয়তাবাদে পছন্দ করে, বাংলাদেশপন্থী রাজনীতিতে পছন্দ করে, বাংলাদেশের স্বাধীনতায় পছন্দ করে এমন মানুষ এই খবরে খুব বেশি আপ্লুত হবে বলে আমার কাছে মনে হয় না আর কি। আজকেই কেন এই ঘোষণাটা দীনেশ ত্রিবেদীকে দিতে হলো, বা আজকেই ভারতের পক্ষ থেকে এরকম সংবাদ বাংলাদেশে কেন দিতে হলো? কারণ কি মনে হয় আপনার কাছে? ধরেন কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে কি মনে হয় সেটা? আমার কাছে মনে হয় না ভারত কূটনৈতিকভাবে খুবই চিন্তাশীল কোনো জাতি, এমনটা আমার কাছে মনে হয় নাই। আমি ইভেন ইন্ডিয়ান একাডেমিক এবং ইন্ডিয়ান লোকদের সাথে আমি ইনভলভ হয়ে দেখি, তাদেরকে বোঝার চেষ্টা করি, তাদেরকে বোঝানোর চেষ্টাও করেছি। তোমরা যে আওয়ামী লীগের বাক্সে ডিমগুলো রাখলা, রাইখা কি করছো? জামাতকে 18 সিট থেকে 80 সিটে পাঠাইছো, আর হাসিনারে গণভবন থেকে দিল্লিতে পাঠাইছো। আর আমাদের ইতিহাসে ভারত এখন সবচেয়ে ঘৃণিত রাষ্ট্র বাংলাদেশিদের কাছে। এটা কি তোমার পলিসি সাকসেস? এটা তোমার ডিপ্লোম্যাটিক সাকসেস? তো এটা তোমার ডিজাস্টার, ফেইলিয়ার। তো সেই জায়গাতে আজকে কেন করেছে, অন্যদিনও করলে কিছু যায় আসতো না। যেটা হয়েছে যে ভারত মনে করতেছিল যে আমরা মনে হয় ঠেকা গেছি, পারতেছি না, একটু এই সনাতনীদেরকে মাঠে নামাইছে, পলাশবাড়িতে মন্দির নিয়ে ঝামেলা করছে, শিব আর রাম ভক্ত বনাম সনাতনী হিন্দুদেরকে মুখোমুখি করবে, কেওয়াস লাগাবে, 23শে জুন ছিল আওয়ামী লীগের মিছিলে 2-4-5টা হিন্দু মাইরা ফেলার ঘটনা ঘটাবে। এই ফাঁদে তো আমরা কেউ পা দেই নাই। এখন বুঝতে পারতেছে যে তাদের এই যে চাণক্য নীতিটা যেটা ছিল, এই কাজগুলো ফেল করেছে। রংপুর কেটে নেবে, তারপরে চট্টগ্রাম কেটে নেবে, পরিকল্পিতভাবে রংপুরে এবং চট্টগ্রামে আপনার হিন্দুদেরকে আপনার সেটেল করানোর পরিকল্পনা চলছে। আমরা এরকম লেখাজোখা পড়লাম, আমাদের দু একজন গোয়েন্দা বন্ধু বান্ধব যারা আছেন বিভিন্ন ফোর্সে কাজ করেন, তারাও বলেছেন হিন্দুদেরকে উইদিন দ্য কমিউনিটি পরিকল্পিতভাবে বলা হচ্ছে জমি কিনে সেটেল হওয়ার জন্য রংপুর বিভাগে এবং চট্টগ্রাম বিভাগে। এখন এগুলো করে কি সফল হবে? ওয়ার্ক করে নাই তো, এগুলো কোনোটা ওয়ার্ক করতেছে না। বরং যেটা হচ্ছে দিল্লি বিরোধী ফেনোমেনা আরো বাড়তেছে। মানে যেই কাজগুলো করলে বাংলাদেশে বন্ধুত্বের মানে নমুনা পাওয়া যেত, সেই জিনিসগুলো তারা করছে না। তারা একই ভুল পদ্ধতি, একই ভুল সিদ্ধান্ত, একই উস্কানি। আপনি ওইদিকে কাঁটাতার নিয়ে আলোচনা করছেন, সীমান্তে পুশিন করছেন, আবার বলছেন একই জল, একই গঙ্গা, একই আকাশ বাতাস, সবাই মিলে আমরা একটা ক্রিকেট টিম বানায় ফেলবো। তো আপনি কাঁটাতারের বেড়া দিয়ে বানাবেন, আমাদের লোকদেরকে হত্যা করে বানাবেন। মানে আপনার কথা কাজে পলিসি কনসিস্টেন্সি থাকতে হবে না, নীতি সামঞ্জস্য থাকতে হবে। তো সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না। তাই উনি আজকে করুক, হতে পারে চায়নাকে একটু বাউন্স ব্যাক করবার জন্য হয়তো করে থাকতে পারে, যে চায়নার সাথে অনেক সুযোগ সুবিধা নিয়ে আসতেছে, চায়না থেকে অনেক কিছু নিয়ে আসবে, ইনভেস্টমেন্টের ঘোষণা হয়তো দেবে, চায়না কত টাকা ইনভেস্ট করবে বাংলাদেশে, কোন কোন প্রজেক্টে তারা ফান্ডিং করবে, সেগুলোর আলোচনা যেহেতু আসবে, সেরকম সময় যেন ভারতীয় দালাল যারা আছে তারা যেন অ্যাটলিস্ট গণমাধ্যমে টকশোতে এসে বলতে পারে, না ভারতও তো আমাদেরকে দিয়েছে। মানে ভারত ভিসা ওপেন করছে, আমাদের দেশের লোকরা যেভাবে বলা বলি করবে এটা, এই দালালরা যে একটা বিশাল জিনিস আমাকে দিছে, ভাবছেন এরকম যে আমার ভিসা অ্যাপ্লিকেশন করা লাগবে না, টাকাও দিতে হবে না, ওখানে গেলে আমার কলকাতায় আর দিল্লিতে ফ্রি খাওয়াইবো, আমার হোটেলে ফ্রি রাখবে। বাস্তবতা তো এরকম না। অতএব ভারত যদি পলিসি ইস্যুতে তার ডিজাস্টারগুলোকে অ্যাকনলেজ না করে, সে বাংলাদেশিরা তাকে যে যে কারণে ঘৃণা করে, অপছন্দ করে, সেগুলোকে যদি সে অ্যাড্রেস না করে, শুধুমাত্র ভিসা ইস্যু দিয়ে বাংলাদেশের তরুণদেরকে, বাংলাদেশের ইয়াং জেনারেশন, বাংলাদেশপন্থী মানুষকে খুশি করতে পারবে এত ছোট বিষয় দিয়ে, আমরা মনে হয় সেই সময়টাতে আর বাস করছি না। জি, আপনার কাছে আবারও আসবো। আমি এই পর্যায়ে ব্রিজ রবিনের কাছে আসতে চাই। রবিন ভাই, আপনি আসলে বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনার মতামত জানতে চাই প্রথমেই। আমি একটু ভিন্নভাবে চিন্তা করি, কারণ এটা নিয়ে আমার একটা প্রোগ্রাম হয়েছে যে আদৌ কি আমরা যে কূটনীতি স্বাধীনভাবে, স্বতন্ত্র, সম্পূর্ণ একেবারে নির্ভরশীল না হয়ে যদি আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারতাম, কোনো পলিসি মেক করতে পারতাম, এখন আমরা জানি না। আমরা আপনার একটা স্ক্রিপ্টের উপর ভিত্তি করে আমরা জাস্ট একটা মতামত দিচ্ছি, কিন্তু এটার পরিণাম বা আমাদের পলিসিতে এমন কিছু নাই যেটা পরে কি হবে। কূটনীতি আসলে এত সহজ বিষয় না। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি কি সন্দিহান ঢাকা বেজিং এর মধ্যে যে নতুন করে সম্পর্ক একটি উচ্চতায় নিয়ে যাওয়ার একটি
চেষ্টা চলছে বা দুই দেশের পক্ষ থেকে আমরা একটি ইতিবাচক অবস্থা দেখছি। চীনের সন্দিহান মন্ত্রী না যিনি বলে আছেন আমি তিনি নিশ্চিত কিন্তু না, কারণ আমি নিশ্চিত হতে পারছি না। কারণ কূটনীতিক যে আমাদের যে সম্পর্ক, বায়োলেটারাল অথবা আমাদের বহুমুখী যে সম্পর্কগুলো আছে, রাষ্ট্রীয় যে সম্পর্কগুলো আছে, এটা কোথাও পরিষ্কার না, একেবারেই পরিষ্কার না যে আমার চায়নার সাথে আমার রাষ্ট্রের সম্পর্কটা কেমন হবে। এই তিস্তা ম্যাটারটা কিন্তু দীর্ঘদিন ধরে ঝুলে আছে। যদি আমাদের রাষ্ট্রীয় কোনো পলিসি থাকতো, আজকে থেকে 20 বছর বা 30 বছর আগেই এটা বাস্তবায়নের মুখ দেখতো। যেহেতু এখন পর্যন্ত নিশ্চিত না, কালকে যে আবার এটা চেঞ্জ হয়ে যাবে না, অন্যরকম কিছু হবে না, এর উপরে আরও কয়েকটা বাদ দিয়ে ভারত একেবারে আমাদেরকে পানি শূন্য করবে না, এটা কিন্তু কোনো নিশ্চয়তা নাই। আমরা শুধু আলোচনাই করছি। আমরা স্বাধীন হতে চাই, স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে চাই। ভারত চায়না না করুক, অন্য কেউ করুক। ভারত পানি শূন্য করবে আমাদের এই আশঙ্কাটা আপনি কেন করছেন? করবে না কেন? সেটি আমি জানতে চাই, আপনি কেন সেই আশঙ্কাটা? কারণ হচ্ছে চীনের সঙ্গে সম্পর্কের কারণে ভারত আমাদের প্রতি এটা হচ্ছে হীনমনতা, রাষ্ট্রীয় হীনমনতা আছে কিছু। ভারতের যে হীনমনতাগুলো রয়েছে বাংলাদেশকে কন্ট্রোল করার, তাদের আপনি যদি আপনার প্রতিবেশীকে দেখেন, দুইটা অশিক্ষিত বর্বর প্রতিবেশী, তাদের একজন আরেকজনের বিরোধীয় বিষয়গুলো দেখবেন। আর যারা কালচার শিক্ষিত, দুজন খুব উঁচু মানের ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ পাশাপাশি থাকলে তাদের পারস্পরিক সম্পর্কটা দেখেন, ওদের দেখেন ওরা কি নিয়ে ঝগড়া করে। তারা আপনার একটা গাছ নিয়ে ঝগড়া করে, আপনার রাস্তা বন্ধ করে। কিন্তু আপনি যদি ওরকম ব্যক্তিত্ব সম্পন্ন প্রতিবেশী পান, তারা কি এটা করে? আমি ওইটাকে ওদের হীনমন্যতাই দেখবো। এই যে আপনার ফারাকাবাদ, তিস্তা, অন্য অন্য যে নদীতে 57টা নদীতে বাদ দেওয়া হয়েছে, এগুলো যদি তারা মানে মিনিমাম স্বাভাবিক মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে, এটা কিন্তু তারা করতো না। এগুলো করতে পারছে, বাকিগুলো তারা করবে, আরও অনেক কিছু তারা হয়তো বা করবে। এটা ভেবে নিয়েই কিন্তু আমাদেরকে স্বাধীনভাবে চলতে হবে। আমাদের কেন করবে তারা এটা, কেন করবে? কেন করবে না? কারণ তাদের একটাই পলিসি, সেটা হচ্ছে বাংলাদেশকে যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ করা। এবং নিয়ন্ত্রণের পলিসিটাও খুবই ঘৃণ্য, নিম্নমানের, বাজে, উৎকট, বিশ্রী। সেটা হচ্ছে তাদেরকে অত্যাচার করা, তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা, তাদের নদীতে বাদ দেওয়া, তাদের এখানে রাজনীতিতে বিভিন্নভাবে নাক গলানো, তারপরে রেজিম চেঞ্জ করার জন্য তারা কাজ করা, আমাদের ইন্টারনাল পলিসিতে তারা হস্তক্ষেপ করে, এই ধরনের অনেক কিছু তারা করে। এখন আমাদের বাংলাদেশের মোটামুটি শতকরা 80-90 জন যারা মোটামুটি যারা সচেতন, তারা সবাই জানে, তারা নিশ্চিত যে ভারত আমাদেরকে কোনোভাবেই স্বাভাবিক শান্তিময় দেখতে পারে না বা দেখতে চায় না। তাদের পলিসিটাই একেবারেই ডিফারেন্ট, সভ্য পলিসি না, অসভ্য পলিসি। যেটা বারবার আমাদের লার্নেড ফ্রেন্ড বলতেছিলেন, সেটা হচ্ছে যে ভারতের পলিসিটা কিন্তু আমরা জানি। এই কারণে আমি সন্দিহান না, আমি নিশ্চিত না যে চায়নার সাথে আমাদের যে ডিলটা, এটা যদি ওরকম পলিসিতে আমরা না আনতে পারি, তাহলে এই সম্পর্কটা কতটুকু স্থায়ী হবে সেই ব্যাপারে আমার সত্যি সত্যি সন্দেহ আছে। কিন্তু চীনের সঙ্গে যে আমাদের যে আজকে কয়েকটি 15টি এমইউ চুক্তি সই হয়েছে, সেটি একটি ইতিবাচক দিক নিশ্চয়ই। আমরা এটা প্রচেষ্টা বলতে পারি, কিন্তু আমরা আপনার সাথে আমার ধরেন একটু খোলামেলা বলি যে অবশ্যই আপনি আপনার মতামত। একটা ধরেন একটা মেয়ের সাথে মানুষ প্রেম করে, বিভিন্ন ধরনের কমিটমেন্ট করে, যতক্ষণ পর্যন্ত বিয়ে না হয় ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু তাকে বউ বলি না। সম্পর্কটা যদি বায়োলেটারাল ওই লেভেলে না যায়, সেক্ষেত্রে কিন্তু এত এত এমইউ কেন, আরও যদি 5 লক্ষ এমইউ হয়, তারপরে আমি নিশ্চিত না। আপনার বক্তব্য আমরা বুঝতে পারছি। আপনার কাছে আমি আবার আসবো। আমি ফুয়াদ ভাইয়ের কাছে আসতে চাই। মানে এখনো বাস্তবে রূপ না দেখা পর্যন্ত কেউ আসলে সন্দিহান না, কেন ওই বাস্তবের এটা সন্দেহটা কেন হয়, কারণটা কি মনে হয় আপনার কাছে? দেখেন, সম্পর্ক তো একটা ধারাবাহিক জায়গা। বাংলাদেশের ফরেন পলিসি এমন একটা জায়গায় যে সাংবিধানিকভাবেই এটা একটা ফ্লড, ডিফেক্টিভ জায়গাতে ফ্রেম করা হয়েছে। আমাদের আর্টিকেল 25-এ যেটা বলা আছে সংবিধানে, যে আমরা সবার সাথে বন্ধুত্বপূর্ণ থাকবো, কারোর সাথে আমাদের শত্রু থাকবে না। তো রাষ্ট্র সার্ভাইভ করবে কিভাবে? সীমান্তবর্তী রাষ্ট্র মানেই তো শত্রু রাষ্ট্র। সীমান্তবর্তী শত্রু রাষ্ট্রের উপরে ভিত্তি করেই আপনার সভরেন্টিকে ডিফাইন করতে হয় যে এইটা আমার। সীমান্তে আমার বিজিবি কেন প্রতিবাদ করছে? যখন বিএসএফ আসছে তখন আমার এলাকাবাসীরা মিলে তাকে কেন বলছে? অথবা যখন ওই যে অনুপ্রবেশকারীদেরকে রেখে যাচ্ছে, তখন বাংলাদেশ কেন বলছে তাদেরকে ফেরত নিতে হবে? যদি বন্ধুরাষ্ট্র হইতো তাহলে তো তাদেরকে নিয়ে নেওয়ার কথা ছিল। আপনি যখন রাজশাহী থেকে রংপুরে ঢোকেন, আপনাকে তো কোনো পুলিশ তো আটকায় না।
আপনি যখন বরিশাল থেকে ভোলায় ঢোকেন, ঢাকায় ঢোকেন, আপনাকে তো কোনো পুলিশ আটকায় না। কিন্তু আপনি যখন সীমান্ত ক্রস করে ওই পারে যাবেন, তখন আপনাকে আটকায় কেন? তাহলে সীমান্ত হচ্ছে শত্রু বেষ্টিত এই ধারণার উপরে ভিত্তি করেই রাষ্ট্র তৈরি হয়, এবং এই জন্যই সীমান্ত বাহিনী লাগে। সীমান্ত বাহিনী বন্ধুর বাড়িতে লাগে না। বন্ধুর বাড়িতে জানলা খোলা থাকে, দরজা খোলা থাকে, কিন্তু সীমান্ত বাহিনী এই কারণে লাগে কারণ পাশের জন আপনার বন্ধু না, এটা বাই ডিফল্ট আপনার শত্রু, এবং এটা ধরে নিয়েই হচ্ছে আপনাকে পথ চলতে হয়। বাংলাদেশের ফরেন পলিসিতে এই যে একটা আওয়ামী মানে দিল্লির ন্যারেটিভ আমাদের সংবিধানে ঢুকায় দিয়েছে, সবার প্রতি বন্ধুত্ব, কায়ও আমার শত্রু না, মানে মিয়ানমার আপনার শত্রু না, মানে আপনাকে 13 লক্ষ রোহিঙ্গা ওভারনাইট কয়েক সপ্তাহের ভিতরে ছাপায়া দিয়ে গেল। শুভেন্দু অধিকারী আগামী কয়েক বছরের ভিতরে আপনারে 30 লাখ বাঙালি মুসলমান এখানে ডাম করে দিবে, মানে এটা আপনার বন্ধুত্বের লক্ষণ আর কি। হেমন্ত শর্মা রাতের বেলা কেমনি লোক পাঠাইবো সেটা সাংবাদিকরা বলতেছে, কোন জায়গায় ফাঁকফোকর আছে। শুভেন্দু অধিকারী গতকাল কিনা পরশু বলছে 10,000-এর উপরে নাকি অলরেডি বাংলাদেশে পুশিন করেছে। এগুলো কি বন্ধুত্বের লক্ষণ? আরেকটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছে যে বাংলাদেশিরা হলো টারমাইটের মতো, আমরা তো এগুলো দেখিনি। কোন কয়জন বাংলাদেশি আসলে পুশিং করেছে আমাদের কাছে সে তো একটা সংখ্যা বলেছে, নিশ্চয়ই বিএসএফ তাকে সংখ্যাটা তিনি দিয়েছে। আরেকটি সংখ্যা বলেছেন গতকালকে আমরা দেখি যে 1800 রেডি করা হয়েছে, তাদেরকে ঢোকানো হবে। ডিটেনশন সেন্টারে আছে, এটা বলেছে যে 1800 প্লাস ডিটেনশন সেন্টারে আছে, এটা পুশিন করা হবে। এখন প্রশ্ন হচ্ছে এই সংখ্যাটা তাকে কে দিয়েছে? সে তো যেহেতু স্টেটের মুখ্যমন্ত্রী, বিএসএফ দিয়েছে, বিএসএফ এর যিনি স্টেটের দায়িত্বে আছেন তারাই তাকে দিয়েছেন, এবং তাকে তো অবশ্যই এটা ডিটেলসও দেওয়া হয়েছে কোন কোন স্টেশন থেকে, কোন কোন সীমান্তের জায়গা থেকে আপনি কতজনকে পুশিন করেছেন, কতজন করতে পারেন নাই, কতজন ওয়েটিংয়ে আছে, নিশ্চয়ই তাকে একটা দেওয়া হয়েছে। এবং যেহেতু সে পার্লামেন্টে বলেছে, আমরা তো এটা অফিসিয়াল পরিসংখ্যান হিসেবে ধরে নেব। প্রশ্ন হচ্ছে বিজিবি ধরতে পারছে কিনা, আমার সে ক্যাপাসিটি আছে কিনা। বিজিবির ভাইরা যে অসাধারণ দায়িত্ব পালন করছেন, যে পরিমাণ অস্ত্র এবং সুযোগ সুবিধা নিয়ে, এবং আপনি জানেন ইতিমধ্যে বিজিবির জওয়ানরা বলেছেন যে সীমান্তে প্রচুর পরিমাণে বিশ্রী ধরনের সাপ ছেড়ে দেওয়া হয়েছে, রাতের বেলা তারা টের পান এগুলো, এবং এই পোকামাকড় তাকে ডিল করতে হচ্ছে, যেটা তারা আগে দেখেন নাই। আগে তো আমরা এরকম একটা খবর হ্যাঁ, দেখেছিলাম তাদের। এটা কিন্তু আগে তারা এক্সপেরিয়েন্স করেন নাই। কুমির সাপ ছাড়ার কথা, বাট কুমিরটা ছাড়েন নাই, বা হয়তো কারণ ওইটা পরবর্তীতে যারা জোয়ার ভাটা বোঝেন তারা এই বলদদেরকে বুঝাইছেন যে এই জোয়ার ভাটা এটা তো জায়গা মতো সাতক্ষীরা সীমানায় থাকবো না, এটা তো আরেক জায়গায় চলে যেতে পারে, এটা বিহার উড়িষ্যায় চলে যেতে পারে, পরে নিজের নাগরিকদের ক্ষতি হবে। তাহলে এখন এই যে যেই ক্যাপাসিটিতে আমার বিজিবি ফাংশন করছে, এই ক্যাপাসিটিটা সাফিসিয়েন্ট কিনা, এই প্রশ্নটা তো স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দেওয়া দরকার ছিল। যে 10,000 বলছে সে, আপনার অফিসার বলছে অথবা আপনারা বলছেন গত 2 বছরে 2,500 পুশিন চেষ্টা করা হয়েছে, তাহলে গত 4 মাসে কতজন করা হয়েছে? তাহলে বাকিরা আসলে করেছে কিনা, এই করবার ক্ষেত্রে এখানে কোনো আমাদের গ্যাপ আছে কিনা, যে আপনি বিশাল যে 600 কিলোমিটার এলাকা যেখানে কাঁটাতার নাই, অথবা যে কাঁটাতার আছে যেখানে, এই জায়গাগুলোতে কোন জায়গাগুলোতে পটেনশিয়ালি করতে পারে আমরা মিস করছি কিনা, যে অনুপ্রবেশকারীদের নামে হাজার হাজার বাঙালি মুসলমানকে ইতিমধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই ঢুকিয়ে দেওয়ার পিছনে বাংলাদেশ সরকারের ভূমিকা আছে কিনা, নতজানু পররাষ্ট্রনীতি আছে কিনা। কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় তো আমরা কনফিডেন্স পাচ্ছি না। উনি বলছেন যে উনি বর্ডার কিলিং এর ডেফিনেশন বদলে দিয়েছে। বিজিবি বিএসএফ এর মিটিং এর যে মিনিটস পড়লাম, সেখানে দেখলাম আপনার বলা হচ্ছে যে কিলিংস হ্যাপেন্ড অ্যাট দ্য বর্ডার, মানে মানে এটা যে মানে মার্ডার অথবা পিপল ডাইড অ্যাট দ্য বর্ডার, এরকম একটা জায়গা, যে আপনি মনে হয় ওখানে হার্ট অ্যাটাক করে মারা গেছেন আর কি, এরকম একটা ইমপ্রেশন দিচ্ছে আর কি, যে এটা যে আপনাকে হত্যা করা হয়েছে ওখানে, যেখানে সে হত্যা করতে পারে না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে নোম্যান্স ল্যান্ডে, তাদের বর্ডারে, ওখানে সেখানে স্মাগলাররা গেছে টেছে তো মারা গেছে, মানে কোনো দায়িত্ব নাই রাষ্ট্রের নাগরিক আকারে। তো সেরকম একটা জায়গায় তো আমাদের এই প্রশ্নটা করতে হচ্ছে যে আসলে করে ফেলেছে কিনা, সেখানে করাপশন আছে কিনা। ক্রস বর্ডার কিন্তু প্রচুর ব্ল্যাক মার্কেট আছে, বিডিআর বিজিবির অনেক সদস্য এইসব বাজে কাজের সাথে তারা জড়িত, তো সেখানে টাকা পয়সা লেনদেন হচ্ছে কিনা, যে অনুপ্রবেশকারীদেরকে তোমরা নিয়ে নাও। তো এরকম সবগুলো বিষয়ে আমাদেরকে ওপেন মাইন্ডেড থাকা দরকার, ক্রিটিক্যাল হওয়া দরকার। এই রিলেশনশিপটা ফিউচারে কিভাবে যাবে, সেটা হচ্ছে যে বিশ্বাসের জায়গাটা তৈরি হইতে হবে। ভাই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছেন যে পলিসি রিলেশনশিপ। আমি আপনাদের সাথে আমি বহুবার বলেছি যে ভারত কোনো পলিসির উপরে ভিত্তি করে বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করে নাই, কোনোদিন করে নাই। কারণ ভারতের সাথে বাংলাদেশ রাষ্ট্রের কোনো সম্পর্ক কোনোদিন ছিল না, যেটা ছিল আওয়ামী লীগের সাথে ছিল, শেখ পরিবারের সাথে ছিল। অতএব শেখ পরিবারের সাথে সম্পর্ক আর রাষ্ট্রের সাথে সম্পর্ক এক জিনিস না। এবং এই পলিসি রিলেশনশিপ না থাকার কারণে যেটা হয়েছে, আপনি এটাকে প্রেডিক্ট করতে পারছেন না। এক এক আমলে আপনি এটার এক এক রূপ দেখবেন, এবং এই রূপ দেখায় যেটা হচ্ছে রাষ্ট্র আকারে আমার সিকিউরিটি থ্রেট ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে, কারণ সকল দল এই ইস্যুতে আমরা একমত হতে পারছি না। আপনি কিভাবে হবেন? সংসদে আপনি তর্ক করতে দিচ্ছেন না, 147-এ আপনার নোটিশ দেওয়া হয়েছে সীমান্ত হত্যা নিয়ে, তারপরে বর্ডার পুশিং নিয়ে কথা বলার জন্য, সংসদে কথা বলতে দিচ্ছেন না। আপনাকে তো এটা সব পার্টি এই ইস্যুতে একমত হইতে হবে। এটা এমন একটা ইস্যু যেখানে দ্বিতীয় কোনো মত থাকতে পারবে না রাষ্ট্রের,
এটা সব দলের একটা মত থাকতে হবে পররাষ্ট্র এবং প্রতিরক্ষা বিষয়ে। জাতীয় স্বার্থে অবশ্যই সবার একই আওয়াজ। আমি রবীন ভাইয়ের কাছে আসতে চাই। আপনি সংশয় প্রকাশ করেছেন যে ভারত পানি বন্ধ করে দেবে কিনা, কিন্তু আমরা এর আগে দেখেছি যে যখন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি ছিলেন তিনি একটি আপত্তি তুলেছিলেন তিস্তা। বিজেপি সরকার পক্ষ থেকে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা দিতে চাই কিন্তু পশ্চিমবঙ্গের কারণে আমরা পাচ্ছি না। এখন তো পালাবদল হয়ে গেছে। এখন কি মনে হয় যে তিস্তা চুক্তি হয়ে যাবে, বা সামনে যে গঙ্গা চুক্তি যেটা শেষ হচ্ছে ডিসেম্বরে, এটির ভবিষ্যৎ আপনি কিভাবে দেখছেন? প্রেডিকশন করার আগে তো আমাকে আসলে অনেকগুলো বিষয়ের উপরে এই আলোচনাটা এত লম্বা সময় ধরে হয়েছে বাংলাদেশে যে মানে আমি যদি বলি যে আমি আশান্বিত সেটাও যেমন সঠিক। আমি যদি বলি যে কারণ রাতারাতি আমরা আসলে এটার কোনো ফল দেখি নাই। কারণ আমি বারবারই কেন রাষ্ট্রীয় পলিসির কথা বলছি সেটা হচ্ছে ফুয়াদ ভাই কিন্তু খুব চমৎকার করে একটা জিনিস বলছে যে সবার সাথে বন্ধুত্ব। আমরা খুব ছোট সময় ছোট ছোট কোট পড়তাম, কোটেশন, সেখানে নীতিবাক্যের মতো যে সবার সাথে তাল মিলিয়ে যে চলে সে হচ্ছে ব্যক্তিত্বহীন। হুম। তো এইটা পড়ে আমার কাছে মনে হয়েছে যে এই যে সেকশন 25 যেটা, এটা বাংলাদেশকে ব্যক্তিত্বহীন করে তুলেছে। এক নাম্বার যে কূটনীতি, আমরা যদি ব্রিটিশ কূটনীতি দেখি, যখন ওরা ভারতবর্ষে আসে এবং ভারতবর্ষে এসে যখন চোখে চোখ রেখে আমাদের রাজাদের সাথে কথা বলে এবং কতিপয় কিছু ব্রিটিশ এসেই ভারতবর্ষকে 200 বছরের জন্য গোলামে পরিণত করে, ওইটার কিন্তু সাকসেস হচ্ছে কূটনৈতিক একটা সাকসেস। আমরা একটু নেগেটিভ পজিটিভলি চিন্তা করি। মেরুদণ্ড সোজা করে কথা বলা। আরেকটা বিষয় হচ্ছে এখানে বন্ধুত্বের কিছু নাই। রাষ্ট্রের মধ্যে যখন পলিসি থাকে আমার স্বার্থটা হচ্ছে সবার আগে, আমি স্বার্থটা দেখব। সেই স্বার্থে আপনার এখন সমসাময়িক যে বিষয়গুলো আসছে যে দিল্লি নমনীয় না শক্ত, ও আজকে শক্ত হবে কালকে নরম হবে, হ্যাঁ, এর ভিত্তিতে আমরা চলবো না। আমাদের যে প্রাপ্য, ইভেন আমি একটা জায়গায় খুব শক্ত করে বলেছিলাম, সেটা হচ্ছে যখন মায়ানমার থেকে প্রায় 15 লক্ষ, মতান্তরে হয়তো 10 থেকে 15 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পুশিং করেছে, সেই জায়গাটাতে বাংলাদেশের ভূমিকাটা ছিল কূটনৈতিক ব্যর্থতা, সিরিয়াস একটা ব্যর্থতা। সেই জায়গাটাতে শক্তিশালী অবস্থান, আমরা সাধারণত আরেকটা নীতিবাক্য বলি যে আমি নিজেকে সেভ করার জন্য আমি শক্তিশালী মানুষের সাথে থাকি। এটা কিন্তু দোষের না। এখন ভারতকে যদি আমাকে মোকাবেলা করতে হয়, চায়নার সাথে আমার বন্ধুত্ব কিন্তু দোষের না, রাশিয়ার সাথে আমার বন্ধুত্ব কিন্তু দোষের না। ওরা এসে আমার দেশ দখল করবে না, রাশিয়া থেকে এসে দখল করবে না, আমেরিকা থেকে এসে আমার দেশ দখল করবে না, কিন্তু ভারত তো করে। ও প্রতিনিয়ত আমাকে নির্যাতন করে। তো তাকে যদি আমাকে মোকাবেলা করতে হয়, আমাকে ওই লেভেলের বন্ধুত্ব লাগবে, দরকার। আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড বলেছি এটা। যে কারণে আরেকটু এক ধাপ আগে যেটা ফুয়াদ ভাই বলেছে যে এটা একটা প্রক্রিয়া, কিন্তু আমার মনে হয় একটা কঠিন সিদ্ধান্তে বাংলাদেশকে যাওয়া উচিত যে আমরা আসলে ভারতকে মোকাবেলা করার জন্য আমাদের নেক্সট পদক্ষেপগুলো কি হবে। ওই জায়গায় যদি আমরা পৌঁছে যাই তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনটা শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র। জি, পরবর্তী পদক্ষেপগুলো কি হবে সেই বিষয়ে আমি আপনার কাছে জানতে চাই, কিন্তু তার আগে আমাদের বাংলাদেশের পদক্ষেপগুলো কি হতে পারে ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে। প্রথমত হচ্ছে যে আপনার ভারতকে আমরা সাফিসিয়েন্টলি বুঝি কিনা। মানে আপনার যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আপনি আপনার শত্রুকে কতটুকু চেনেন। ভারতকে চেনানোর ক্ষেত্রে বামপন্থীরা, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং আমার যে কালচারাল ব্লক, এই সুশীলরা কিছু কিছু আইডিয়া শিখিয়েছে আমাদেরকে। বলেছে যে এত বড় রাষ্ট্র, অনেক পাওয়ারফুল, অনেক বড় অর্থনীতি, রিজিওনাল পাওয়ার, এই সেই, কদিন পরে সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হয়ে যাবে, আমরা কি করব, আমরা তো এই দয়া দাক্ষিণ্য নিয়েই চলতে হবে, আমাদের সেনাবাহিনীর কি দরকার। এই দেখবেন এই পয়েন্টটা কিন্তু 60s, 70s, 80s আওয়ামী লীগ কিন্তু প্রচণ্ড সেনাবাহিনীর বিরোধী দল ছিল। প্রয়োজন নাই তো, এরা পালতে হয়। বামপন্থীরা দেখবেন, ইনুমেননরা, কমিউনিস্ট পার্টির লোকজন দিব্যি বক্তব্য দিত যে এইগুলো কোনো প্রয়োজন নাই, এটা আমাদের আমাদের বন্ধু রাষ্ট্র আছে পাশে, এগুলো আমরা মানুষকে খাওয়াবো টাবো, দান সদগা করবো টরবো, দেশের মানুষকে, কৃষকদেরকে টাকা দিব, এটা কেন দরকার। এবং এই ফলশ্রুতিতে যেটা হয়েছে আপনি দেখবেন যে আমাদের আর্ম ফোর্সেস, আপনি সভরেনিটি কাকে দিয়ে রক্ষা করবেন? সভরেনিটি রক্ষার ফোর্স হচ্ছে আপনার আর্ম ফোর্সেস, আপনার গোয়েন্দা সংস্থা। তাদেরকে গ্র্যাজুয়ালি কিভাবে আনপ্রফেশনালি দুর্বল করে দিয়েছে আমাদের আর্ম ফোর্সেসকে, তাদেরকে ব্যবসায়ী বানানো হয়েছে দেখেন। এবং আমার সেনাবাহিনীর, আমার তো প্রচুর বন্ধুবান্ধব আছে সিনিয়র জুনিয়র, এই সেনাবাহিনী ফাইটিং ফোর্স না এখন।
আপনার সে শান্তি মিশনে কাজ করতেছে, পুলিশিংয়ের জব করতেছে, আপনার হিল ট্রাক্সে কাজ করতেছে, খুবই লো ইন্টেন্সিটি ওয়ারফেয়ারে সে ইনভলভ আর কি, আপনার ইনসার্জেন্সি ডিল করতেছে। কিন্তু যুদ্ধের প্রিপারেশনের, ব্যাটল প্রিপেয়ারনেস যেটাকে বোঝায়, সেই প্রিপারেশন কি আমার আর্ম ফোর্সেসের এখন আছে কিনা? আমার আর্ম ফোর্সেসের উপরের দিকে যত যাবেন, কর্নেল অ্যাবাভ, একটা বিশাল অংশ হচ্ছে সেল আউট অফিসার্স। প্রচণ্ড দেশপ্রেমিক অফিসার আছে নিঃসন্দেহে, কিন্তু একটা বিশাল অংশ গত 17, 20, 25 বছরে সোল্ড আউট হয়ে গেছে বিভিন্ন স্বার্থের কাছে। ছেলেমেয়েরা বিদেশে লেখাপড়া করে, সুযোগ সুবিধা, গাড়ি বাড়ি, বিদেশ সফর, প্লট ফ্ল্যাট, মানে স্যাক্রিফাইসিং ফোর্স হতে যেটা লাগে, যে আপনি জীবন বিপন্ন করেও দেশের জন্য রক্ত দিয়ে আমার পতাকাকে সেফগার্ড করবেন, সেই ব্যাটেল প্রিপেয়ারনেস তো নাই। তাকে দিয়ে আপনি ব্যবসা করাচ্ছেন। মেশিন টুলস ফ্যাক্টরিতে ফার্নিচার বানায়, মেশিন টুলস ফ্যাক্টরিতে তো আপনি যুদ্ধ বিমান বানাবেন, আপনি তো গুলি বানাবেন, আপনি ড্রোন বানাবেন। আপনি এই একই ফ্যাক্টরি যুদ্ধের আগে 60s গাড়ি বানাইতো, যেই গাড়ি বিদেশে এক্সপোর্ট হইতো, অ্যাসেম্বল করতো এখানে, বিদেশি কোম্পানির একসাথে মিলে কাজ করতো। সেই ফ্যাক্টরি এখন নাট বল্টু বানায়। মানে তার তার প্রিপারেডনেসের অবস্থা দেখেন যে আমরা কোথায় নামিয়ে নিয়ে আসছি এই ফোর্সের ক্যাপাসিটি। এবং গত কয়দিন আগে দেখলাম এনডিসিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব কারেক্টলি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছেন, যে আমাদের মাল্টি রোলের যে কমব্যাট এয়ারপ্লেন দরকার, আমাদের সেই সেই জেট নাই। আমাদের কক্সবাজার থেকে শুরু করে আমার পুরো সি লাইন, আমার যে বর্ডার, এইটা করার মতো কোনো প্রিপারেশন নাই। আমাকে মিলিটারি অফিসাররা বলেছেন যে ভারতের ক্যানভাসে তারা ইস্টার্ন ফ্লাঙ্কসে তারা দেখতেছে আমার এখানে কোনো এয়ার ঝুঁকি নাই। মানে এখানে আকাশপথে ভারতের ক্ষতি হতে পারে সেরকম ঝুঁকির পরিমাণ হচ্ছে 0 লেখা। তার ইন্ডিয়া বলতেছে, এর মানে হচ্ছে আপনি কি পরিমাণ অযোগ্য অবস্থায় আছেন। আপনার ধরেন 45-47টা বিমান আছে আমার, অলমোস্ট এগুলো সব রাশিয়ান আমলের, সোভিয়েত ইউনিয়নের আমলের, অলমোস্ট অকার্যকর। কদিন পরে দেখবেন এখানে ভাঙ্গা চুরে পড়ে, ওইখানে নদীর মধ্যে পড়ে, পাইলট মারা যায়, বিল্ডিংয়ের মধ্যে ঢুকে যায়। এইসব বিমান দিয়ে আপনি চলতেছেন, তাহলে আপনার আপনার প্রিপারেশন কোথায়? এই যে টোটালি পরিকল্পিতভাবে আওয়ামী লীগ, এবং যদি আপনি পিলখানা ম্যাসাকারের যে রিপোর্ট আপনার কমিশন যেটা করেছে ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল ফজলুর রহমান সাহেবকে দিয়ে, সেই কমিশনের রিপোর্ট পড়েন, সেখানে দেখবেন কিভাবে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের নেতারা, কিছু কিছু মিসগাইডেড ফোর্সেস এর অফিসাররা মিলে এই কাজগুলো করে আর্ম ফোর্সেসকে দুর্বল করে দিয়েছে। আমার 57 জন দেশপ্রেমিক অফিসারকে হত্যা করা হয়েছে ব্রুটালি। পৃথিবীতে কোনো যুদ্ধে এতগুলো অফিসার মারা যায়নি 2 দিনে, 1 দিনে। তো সেই জায়গাতে আপনি হচ্ছে এখন আমাকে তাহলে কি করতে হবে? কামব্যাক করতে হবে, যে আমাকে এই রকম একটা সিনারিওতে ব্যাটেল প্রিপেয়ারনেস দরকার। ছোট দেশ মানে কি, ইরান দেখাই দিছে না কত ছোট হয়ে কত কিছু করা যায়। আপনি যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখেন, আপনি যুদ্ধ করবেন না। তো এই জন্য এই যে আলোচনাটা এখন চলতেছে JF-17 থান্ডার, যেটা পাকিস্তান এবং চায়না মিলে করেছে, তার পুরো একটা স্কোয়াড্রন তারা অলরেডি অফার করেছে বাংলাদেশকে। বাংলাদেশে 1-2টা স্কোয়াড্রন কিনে নেওয়া দরকার, এবং আমাদের পুরো ফোর্সেসকে আপনার আওয়ামী ভারতীয় দালাল মুক্ত করা দরকার, গোয়েন্দা সংস্থার সহ পুরো 20 বছরের রিক্রুটমেন্ট ভেটিং করা দরকার। এর ভিতরে বাংলাদেশপন্থী না এমন লোক কারা কারা আছে, সিনিয়র লেভেলে কমান্ডিং পজিশনে যারা যারা আছে, এদেরকে বের করতে হবে, ক্লিনিং অপারেশন করা দরকার। কারণ এই ফোর্সেসকে সামনে রেখে তো সাধারণ মানুষ লড়বে। আমার 71-এর মুক্তির লড়াইতে নেতৃত্ব দিয়েছে কারা? আর্মি অফিসাররা তো নেতৃত্ব দিয়েছে, আমার প্রত্যেকটা সেক্টর কমান্ডার। আমার বাবা মুক্তিযুদ্ধ ছিলেন, ওনারা সিভিলিয়ান, ওনাদেরকে ট্রেনিং করেছেন কারা? এই জুনিয়র অফিসাররা, ক্যাপ্টেন, লেফটেন্যান্ট কর্নেল, মেজররা তো তাদেরকে ট্রেনিং করিয়েছেন। তাহলে আমি এখনো বিশ্বাস করি যে আমাদের মেজরিটি জওয়ান, সিপাহী যারা আছেন বিডিআর এবং আর্ম ফোর্সেসে, অধিকাংশ জুনিয়র অফিসার প্রচণ্ড রকম দেশপ্রেমিক। শুধুমাত্র দালাল আছে উপরের দিকে, এদেরকে আইডেন্টিফাই করতে হবে, কাউন্টার ইন্টেলিজেন্স দিয়ে সিরিয়াসলি কাজ করতে হবে, এবং ডিফেন্স রিলেশনশিপ বাড়াইতে হবে। চায়না, তুরস্ক, পাকিস্তান এবং ইরান ইনক্লুডেড, কারণ ইরান তো দুনিয়াতে খেলা দেখায় দিয়েছে। তারপর শিখতে হবে তো মিলিটারি একাডেমি থেকে, তাদের একাডেমিতে গিয়ে যে আসলে তারা কেমনে পারলো। তো আমার সে স্ট্র্যাটেজিক যে জায়গাগুলো আছে, যেটাকে দিয়ে আমি যুদ্ধের প্রিপারেশন নেব, আমার জনগণকে স্ট্যান্ডিং আর্মির সংখ্যা প্রয়োজন আপনি কমায় দেন। আপনি স্ট্যান্ডিং আর্মি থেকে কমায় দিয়ে, আমরা বারবার প্রস্তাব করেছি, পাবলিকলি করেছি, আমার 2 কোটি নাগরিককে মিলিটারি ট্রেনিংয়ের অধীনে নিয়ে আসেন। 6 মাস থেকে 2 বছর, 18 বছর বয়স থেকে 35 বছরের ভিতরে প্রত্যেক নারী পুরুষকে আমাদের সীমান্তবর্তী অঞ্চল এবং তার বাইরে তাদেরকে সামরিক প্রশিক্ষণের আওতায় আনতে হবে। এবং আপনার রিজার্ভ থাকবে হিউজ, যাদেরকে দিয়ে যে কোনো ক্রাইসিসে, ইভেন বন্যা, খরা, যে কোনো ডিজাস্টারে আপনার তো ভলান্টিয়ার লাগবে, আগুন লাগে, এই মানুষগুলোকে আপনি কাজে লাগাতে পারবেন। থার্ড হচ্ছে আপনার বাজেট যদি ঘাটতি থাকে, আপনি বাজেট দেবেন। আপনি আর্ম ফোর্সেসের ভিতরে প্রচণ্ড বৈষম্যের জায়গা আছে, এবং এটা ইন্টারনালি কথা বললে বোঝা যায়। আমাদের সিপাহী জওয়ান যারা আছেন, বিডিআরের জওয়ান যারা আছেন, তারা যে বেতন কাঠামোতে আছেন এবং যে ডিউটি তাদের পালন করতে হয়, এটা কোনোভাবে সম্মানজনক না। আমাদের জুনিয়র অফিসার এবং তার উপরের অফিসারদের ভিতরে যে পার্থক্য,
বেতন স্যালারি ফ্যাসিলিটির যে গ্যাপ আছে, এই ডিসক্রিমিনেশনগুলোকে অ্যাড্রেস করতে হবে। তাদেরকে সম্মানজনক বেতন কাঠামোতে আনতে হবে। কারণ একটা মানুষ বাংলাদেশের জন্য, আমার আপনাকে নিরাপদে রাখার জন্য সে জীবনের ঝুঁকি নিচ্ছে। অতএব তার ঝুঁকির জন্য যা যা করা দরকার তাকে সে কনফিডেন্স দেওয়া যে আপনি ঝুঁকি নেবেন, আপনি শহীদ হবেন, আপনার পরিবার 14 গোষ্ঠী দেখার দায়িত্ব আমাদের সবার। এদেশের মানুষ রক্ত বেঁচে হলেও সেই দায়িত্ব নেবে এবং সেই জায়গায় বৈষম্যগুলোকে সিরিয়াসলি অ্যাড্রেস করা দরকার, জওয়ান এবং সিপাহী যারা আছেন বিভিন্ন ফোর্সেসে। এরপর হচ্ছে আর্মস অ্যামুনিশন, নিজেদের ভিতরে জয়েন্ট ম্যানুফ্যাকচারিংয়ে যাওয়া দরকার। আপনি দেখেছেন টার্কিশ ফরেন মিনিস্টার আসছিল গত কদিন আগে, তিনি কিন্তু অফার করেছেন ড্রোন বানানো থেকে শুরু করে আমাদের যা যা 4th জেনারেশন 5th জেনারেশনের আর্মস দরকার সেগুলো বানানো দরকার। মানুষ কিন্তু এখন আপনার ব্যক্তিকেন্দ্রিক যুদ্ধের প্রয়োজনীয়তা কমে গেছে। এই যে দেখেন আমেরিকা $30 বিলিয়ন যুদ্ধে খরচ করলো, সোলজার তো একজনও পাঠায় না ইরানে, না পাঠায় তো করছে। সেই মিজৌরি থেকে আপনার বিমান পাঠাইছে, আনম্যান ড্রোন পাঠাইছে, F-35 পাঠাইছে ইরানে। অতএব আমাদের এই মডার্নাইজেশনটা দরকার। 79-80 সালেও কিন্তু রোহিঙ্গা ইনফ্লাক্স হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু হুমকি দিয়েছিলেন যে আমি ফোর্স পাঠাবো, এবং তারা তখন রোহিঙ্গাদেরকে ফেরত নিয়েছে। আমরা এখন পারি নাই কেন? কারণ এখন সামরিক শক্তির ভারসাম্যে বাংলাদেশ অনেক নিচে চলে গেছে। আমার এই যে বিশাল সমুদ্র আমি পাহারা দিতে পারছি না, এক্সপ্লোর করতে পারতেছি না। দুই পাশ থেকে বার্মা এবং ইন্ডিয়া এসে মানে মানে হাজার হাজার কোটি টাকার গ্যাস তেল উঠায় নিয়ে চলে যাচ্ছে। আমাদেরটা এখন এক্সপ্লোরেশনই শুরু হয়নি। এক্সপ্লোরেশন আওয়ামী লীগ দিয়েছে, 2টা ইন্ডিয়ান কোম্পানিকে দিয়ে গিয়েছিল। তারা শুধু এক্সপ্লোর করেছে আর বাংলাদেশকে রিপোর্ট দিয়েছে, পাওয়া যাচ্ছে না। কিন্তু একই কোম্পানি ভারতে আবার ওইখান থেকে আমার সীমানা থেকে ঠিকই তেল গ্যাস উঠায় নিচ্ছে। অতএব এই সিকিউরিটি প্রিপারেশনগুলো জাতি হিসাবে আমাকে নিতে হবে যদি আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকায় রাখতে হয়। জি, আমরা ফুয়াদ ভাইয়ের বক্তব্য শুনছিলাম, তিনি সিকিউরিটি প্রিপারেশনের কথা বলছিলেন যে আমাদের কী কী পদক্ষেপ নেওয়া উচিত। আপনি কি এই বিষয়ে কথা বলতে চান না আমি অন্য? না, একটু বলি, কিন্তু আমার একটা ইন্টারেস্টেড জায়গায় উনি হাত দিয়েছেন। আমি একটা অভূতপূর্ব একটা উদ্যোগ নিয়েছি, বাংলাদেশের প্রথম একটা মাইনিং কোম্পানি জন্ম দিয়েছি। আমি অনেকগুলো দেশের সাথে যখন আমি বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বেশ কিছু কন্ট্রাক্ট রিভিউয়ের কাজ করার সাথে সাথে আমি যখন উপলব্ধি করলাম যে এরকম একটা মিনিস্ট্রি গত 54 বছরে মাটির নিচে শুধুমাত্র আলু ছাড়া, আলুর নিচে আর কেউ যেতে পারে না, মানে মাটির নিচে তো আলু, এইটাই শুধু এরা উত্তোলন করতে পারে। পৃথিবীতে এত মানুষ, এত বিজ্ঞানী, শুধু জিএসবিতে 250-র মতো বিজ্ঞানী আছে। প্রতি বছর বুয়েট সহ অন্যান্য ইউনিভার্সিটি থেকে যে পরিমাণ বিজ্ঞানী বের হয় সবগুলো বাইরে কাজ করে, আমাদের দেশেও আছে। কিন্তু পলিসিগত কারণে কেউ কখনো কোনো রকম উদ্যোগ সফল করতে পারেনি। গত 2 মাস আগে আমি জিএসবিতে পাঠানোর পরে ওরা সর্বোচ্চ আমাকে 3টা ম্যাপ উপহার দিয়েছে। যদিও আমি এখন প্রায় 60-র উপরে ম্যাপ কালেক্ট করেছি। দেখা যাচ্ছে যে সেগুলো আপনার জিওলজিক্যাল সার্ভে ইন আমেরিকা, তারপরে জার্মানের আপনার টুইস্টার, এরকম বড় বড় জায়গা থেকে অনেকগুলো সার্ভে রিপোর্ট আমরা পেয়েছি। বাংলাদেশে কিছুই করে না। আমাদের মাটির নিচে কোথায় কি আছে এই ব্যাপারে বাংলাদেশে সরকারিভাবে তেমন কোনো ইনফরমেশন নাই। এক সেকেন্ড হচ্ছে উদ্যোগ। প্রথমে হচ্ছে যে এখানে কোনো কিছু হলেই লোকাল কোনো কোম্পানি নাই, তাদেরকে এন্ট্রান্সই দেওয়া হয় নাই এতদিন পর্যন্ত। আপনি দেখবেন যে কোনো একটা জিনিস সার্ভে করতে হলে বিদেশি কোম্পানির কাছে আমাদের ধর্ণা দিতে হয়। যে সমস্ত ইকুইপমেন্টগুলো লাগে এগুলো কিন্তু আমাদের দেশে বিজ্ঞানীরাই পারে, কিন্তু এরা কখনোই এটা করে নাই, কোনো পারমিশনও দেয় নাই লোকালি। এবং আশ্চর্য ব্যাপার হলো যে গত 2 মাস আগে জার্মানি এবং নেদারল্যান্ড, ওদের একটা কনসোর্টিয়াম আছে টুইস্টার, এই প্রতিষ্ঠানের সাথে একটা যৌথ বাইলেটার একটা প্রোগ্রামে আমি হঠাৎ করে অ্যাটেন্ড করি। তো ওনারা বললো যে আমাদের যে বে অফ বেঙ্গল আছে, বে অফ বেঙ্গলে $3 ট্রিলিয়ন মিথেন আছে, যেটা আপনার ঠিক সারফেসের উপরে, আপনার মাটির নিচে না, মাটির উপরে, তলদেশে থেকে এটা উপরে থাকে। তা আমি তো সারা জীবন জানতাম যে গ্যাস থাকে আপনার মাটির নিচে। তো ওরা বলতেছে যে না, এটা মাটির উপরেই সলিড আকারে আছে, এটা আমরা এক্সট্রাক্ট করি। এবং যে ম্যাপগুলো দিয়েছে আমাকে, এত মোটা পুরো এনডিএ সাইন করার পরে সমস্ত রিপোর্টগুলো আমাদের কাছে দিয়েছে। আমি যখন জিএসবিতে এবং মিনিস্ট্রিতে যোগাযোগ করলাম, বলে যে এটা কী করে সম্ভব, এটা তো আমরা নিজেরা কিছুই জানি না। আমি বাইরে থেকে একটা জার্মান কোম্পানি থেকে আমি এটা পেলাম, আমাদের দেশের বিজ্ঞানীরা কিছুই জানে না যে আমাদের বে অফ বেঙ্গলে এই পরিমাণ। তারা এটা তাহলে কিভাবে পেলো? তারা তো সার্ভে সব রিপোর্ট দিয়েছে, এটা কিছু এনডিএ সাইন করা আছে, আমি তো সব কিছু আপনাকে হয়তো বলতে পারবো না। যে তারা পেয়েছে, তারা সার্ভে করেছে, তারা সমস্ত কিছু, এগুলো করতে পয়সা লাগে।
বিনিয়োগ করতে হয়, এগুলো সার্ভে তো আর আপনি আপনি হয় না। তারা তো স্যাটেলাইট সার্ভে করেছে, তারা অনেকভাবেই করেছে, ওইদিকে আমি বলতে পারছি না। কিন্তু ফওয়াদ ভাই যেটা বলেছে, ন্যাশনাল আমাদের এইটা ছাড়াও অফশোর ছাড়াও অনশোরে যে পরিমাণ খনিজ সম্পদ আমাদের এখানে আছে, তার 5% খবরও জিএসবি জানে না। এটা আশ্চর্যের ব্যাপার যে আমাদের দেশটা যে স্বাধীনভাবে একটা এত গুরুত্বপূর্ণ একটা কাজ করবে, তাদের না আছে সার্ভে, না আছে কোনো অ্যাসেসমেন্ট, না আছে কোনো আরওআই, কিচ্ছু নাই। তাহলে সেগুলো থেকে এবং প্রাইভেটলি কেউ করবে সেই সুযোগও তারা দেয় নাই কখনো। বাংলাদেশে গত 54 বছরে এটা দেওয়া হয় না। আমরা আপনি যেটা বলছেন সিকিউরিটি ম্যাটারটা, তো এগুলো তো বারবারই আমি বলছি যে আমরা শুধু আলোচনা করছি এটা করবো এটা করবো, এটা হইলে এটা হতে পারে। এটা করার জন্য দেখেন পৃথিবীর উন্নত কোনো দেশে রেজিম চেঞ্জ হলে তারা কি ফরেন পলিসি চেঞ্জ হয়ে যায়? এইভাবে চেঞ্জ হয়? আমরা যেভাবে ভাবছি আমাদের একটা স্থায়ী একেবারেই ধরেন 18 কোটি মানুষের যে চাওয়া, আমরা যেভাবে চাই সেভাবে কিন্তু সম্ভব। সেই জায়গাটাতে আমরা আসতে পারছি না যে আমাদের একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক কি হবে। আমরা মাথা উঁচু করে যে বাঁচতে চাই, এত বছর পরে এসেও আমরা কোনো না কোনোভাবে মুখাপেক্ষি হয়ে যাই। আমি ফওয়াদ ভাইয়ের সাথে একটা জায়গায় একমত, আমি সবসময়ই শতভাগ মিলিটারি ট্রেনিংয়ের পক্ষে। মানে তাকে ডিসিপ্লিন ট্রেনিং দিতে হবে একটা রাষ্ট্রে। আপনার ইসরায়েলকে আমরা আমাদের যত বকাঝকা করি না কেন, ওদের জায়গা থেকে চিন্তা করেন যে ওরা কিন্তু শতভাগ ওই জায়গাটা টিকে রাখার জন্য তারা যুদ্ধ করছে। আমাদের দেশে কি আমরা যুদ্ধ করতে পারবো? সেটি একটি প্রশ্ন। আমরা যুদ্ধের মধ্যে যেতে চাই না, শান্তির মধ্যেই থাকতে চাই যদি যুদ্ধ অপরিহার্য না হয়ে যায়। আমি একটু এবার অন্য দিকে যেতে চাই। আজকে টিআইবি একটি প্রতিবেদন দিয়েছে, সেই প্রতিবেদনের আমি কিছু অংশ উল্লেখ করতে চাই আলোচনায়। 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে মোট 12,633 কোটি 20 লাখ টাকা ঘুষ লেনদেন হয়েছে, জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তারা বলছে জরিপটি অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির চিত্রের একটি বিশ্লেষণ। দুর্নীতি একদিনের ঘটনা না, এটি বাংলাদেশের যুগ যুগ ধরে বছরের পর বছর ধরে চলতেছে। এটি আসলে বন্ধ করার কি উপায় আছে? আমি একটা মজার কথা বলি, বাংলাদেশ সংবিধান পরিষ্কারভাবে আমাদের দেশে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদেরকে কয়েকটা শব্দের মাধ্যমে এই ঘুষ দুর্নীতি করার পারমিশন দিয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানে পারমিশন দেওয়া হচ্ছে আপনি বলছেন? হ্যাঁ, আমি কিভাবে বলি, আমি আপনাকে সেকশন সহ বলে দিচ্ছি, অসুবিধা নেই। প্রথম হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল কর্মকর্তা কর্মচারী তারা জনগণের সেবায় আত্মনিয়োগ করবেন, এরকম একটা কথা থাকা উচিত ছিল। সেখানে জনসেবা করার চেষ্টা করবেন, এই চেষ্টাটা আমার কাছে হচ্ছে তাদের লাইসেন্স। আরেকটা আছে সরল বিশ্বাসে তারা যে কোনো কাজ করলে তাদের যে আপনার লায়াবিলিটি ফ্রি করে দিচ্ছেন। আমি যে বিষাক্ত আইন নিয়ে কাজ করছি তার মধ্যে আমরা বের করেছি যে সমস্ত জায়গাতে ইভেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা যত অপরাধী করুক আপনি কিন্তু তাকে জিজ্ঞাসাবাদও করতে পারছেন না। একটা চোরকে আপনি জিজ্ঞাসা করবেন যে আমি তোমার বিরুদ্ধে তদন্ত করবো, সে কি পারমিশন দিবে? আপনি যতই লুট করেন, যতই ঘুষ খান, তারা আজান দিয়ে ঘুষ খাচ্ছে, আপনি কি করবেন? কারণ তারা এটাতে একটা এই ব্যুরোক্রেসিটা তো ধরেন এমন একটা রুলস অফ বিজনেস দ্বারা আছে যে কোথাও কোনো জায়গায় তাদেরকে আটকাতে পারবেন না, কোথাও না, সব জায়গাতেই তাদের লাইসেন্স। তাহলে মানে সংস্কারের তো প্রয়োজন আছে না? এটা তো সংস্কার না, এগুলো সমস্ত কিছু। আপনি দেখেন ব্রিটিশ আমলে যখন আইনটা হয় 1860 সালে দণ্ডবিধি হয়, এর আগে 1857 সালে আপনার সিপাহী বিদ্রোহ হয়। সিপাহী বিদ্রোহের পরে এদেরকে দমন করার জন্য আপনার তাদের আইন প্রণয়নটা প্রয়োজন ছিল। যে আইন দিয়ে আপনার সূর্য সেনকে আপনি ফাঁসি দিবেন, প্রীতিলতাকে আপনি ফাঁসি দিবেন, ওই সময় 1.5 লক্ষ লোকরে আপনি ফাঁসি দিয়েছেন এই আইন দিয়ে। ওটা তো শাস্তি দেওয়ার জন্য ওই আইনটা করেছে, ওখানে তো আমাদের দেশের জন্য তারা করে নাই, দেশকে শোষণ শাসন এবং নির্যাতন করার জন্য করেছে, এবং হুবহু কিন্তু আমরা ওইটাকে রেখেছি শুধু ওই জায়গাটার মধ্যে রেখে। আর সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন অ্যাঙ্গেলে যে কোনো জায়গায় গিয়ে তারা এমন একটা ওয়ার্ড, যেমন আপনি কাস্টমসে যাবেন, সেখানে আপনি একটা ধরেন ফুলের তোড়া নিয়ে আসছেন, কিন্তু উনি যদি মনে করেন সরকারি কর্মকর্তা যে না এটা একটা জার বোমা, অর্থাৎ যদি মনে করেন সরল বিশ্বাসে যদি উনি কোনো কিছু করেন, ওনাকে কোনোভাবে দায়ী করা যাবে না, ওনার বিরুদ্ধে কোনো প্রসিকিউশন আনা যাবে না। এইগুলো হচ্ছে রুলস অফ বিজনেস ক্লিয়ার, এগুলো সব রিসার্চ করে আমার বের করা আছে।
এই জায়গাটা যদি আপনি এই যে ঘুষটা বলছেন হচ্ছে, কিন্তু এটাকে আমি আইন প্রণেতাদেরকে নিয়ে কেন প্রোগ্রামটা করলাম, যে আইনের যে মানে ভয়ঙ্কর যে দিকগুলো আছে একটা গ্লুটিন বিষের মতো, এগুলো দূর না করতে পারলে আপনি শুধুমাত্র উপর দিয়ে এই প্রলেপ দিয়ে কি আপনি বন্ধ করতে পারবেন? বাংলাদেশে দেখেন কিছু শব্দ পরিবর্তন করলে কি অনেক পরিবর্তন পরিবর্তন হয়ে যাবে। আমি একটু বলি, দেখেন নো লায়াবিলিটি, এখানে আপনি ইনডেমনিটি দিয়ে রাখছেন বিভিন্ন শব্দের মাধ্যমে, আমি তো সরাসরি বলছি বিভিন্ন শব্দ দিয়ে এটা করেছেন। এই জায়গাটাতে বাংলাদেশের আইন প্রণেতাদেরকে সরাসরি কাজ করতে হবে। আপনি দেখেন, ধরেন আপনি রেজিস্ট্রি অফিসে, আপনি সাব রেজিস্ট্রি অফিসে যাবেন, গিয়ে বলবেন যে আমি না, আইন করলেন, আপনি নতুন করে পরিবর্তন করলেন, সবকিছু করলেন, সেটি প্রয়োগ হচ্ছে কিনা, বাস্তবায়ন হচ্ছে কিনা, সেটি আপনি না, আইন, এটা আমাদের একটু ভুল ধারণা। আমাদের এখানে আইনটা কি, আইন আইন বাস্তবায়নের জন্য তো আইন থাকতে হবে। আপনি তো সব জায়গাতে আপনি তাদেরকে যারা আইনটাকে প্রয়োগ করছেন, আপনাকে একবারও হয় নাই যে ইংল্যান্ডের একজন পুলিশ উনি যথার্থভাবে তার দায়িত্ব পালন করেন, বাংলাদেশের একজন কেন করেন না? এটা নিয়ে কি মিনিমাম কোনো অ্যাসেসমেন্ট, কোনো রিসার্চ করে আপনাকে কেউ রিপোর্ট দিয়েছে? ভেরি সিম্পল। নিশ্চয়ই পুলিশ বিভাগে এই ধরনের রিসার্চ আমি একটা উদাহরণ দিয়ে বলি, এই যে নিউহ্যামের এক পুলিশ অফিসার 3টা ফোন কল রিসিভ করতে ব্যর্থ হয়েছে, তার চাকরিটা চলে যায়। সে এই চাকরিটা ফেরত পাওয়ার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং কুইন্স বেঞ্চ পর্যন্ত যায়। কুইন্স বেঞ্চ থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে এই যে তার চাকরি, এটা তার কোনো মৌলিক অধিকার না, এটা একটা শর্ত সাপেক্ষ দায়। সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে বিধায় তার চাকরিটা চলে গেছে, সে কিন্তু ফেরত পায় নাই। আমাদের দেশে আপনি কোনো পুলিশ কর্মকর্তা যদি তার দায়িত্ব পালন না করে, আপনি কি তার চাকরি চলে যাওয়া, তার শাস্তি আপনি কখনো দেখেছেন? রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি এবং লায়াবিলিটি, এই 3টা জায়গায় যতক্ষণ পর্যন্ত আমরা এনশিওর করতে না পারবো যে রেসপন্সিবল, তাকে 100% রেসপন্সিবল হতে হবে। যদি রেসপন্সিবল না হয়, তাহলে তার পরিণতিটা আপনাকে অটো এনশিওর করতে হবে। জি, আমরা শেষের দিকে চলে আচ্ছা, এসেছি। আমরা একটু র্যালে চলে গিয়েছিলাম। জি, আসলে ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, এবং প্রত্যেকটা মানুষ তার জায়গা থেকে তার দায়িত্বটা পালন করবে। আইনের মাধ্যমে এটা নিশ্চিত করা সম্ভব যদি আমরা আইন প্রণেতারা সেইভাবে আইনটা প্রণয়ন করি। নতুন করে আইন প্রণয়নের কথা বলছেন আপনি, একদম ঢেলে সাজাতে হবে সবকিছু। এত আপনি কি আরেকটা ইনফরমেশন দিই, বাংলাদেশে কিন্তু 18 লক্ষ আইন আছে। আবার যে কাউকে জিজ্ঞাসা করলে, আপনি জিজ্ঞেস করলে বলবে যে বাংলাদেশে কোনো আইন নাই। 18 লক্ষ আইন, 18 লক্ষ আইন আছে। আমি শেষ পর্যায়ে চলে এসেছি, ফুয়াদ ভাইকে দিয়ে শেষ করতে চাই। 18 লক্ষ আইন আছে, তিনি বলছিলেন আইনের প্রয়োগ নাই, দুর্নীতি হয়, ঘুষ হয়, এটি যুগ যুগ ধরেই চলছে, চলতেই থাকবে। না, চলতে থাকবে না। যদি আমরা কালেকটিভলি চাই চলবে না, চলবে না। বিষয় হচ্ছে যে উপায় কি? টিআইবি যে রিপোর্ট দিয়েছে, একটা হলো টিআইবির যে- কথা বাদ দিই আমি, এটা খুবই মানে জেনারেস আর কি, মানে দুর্নীতি আরো বেশি হবে আর কি, এটা খুব সামান্য টাকায়। দেখেন রাষ্ট্র কিভাবে ভাই তো কয়েকটা মানে লিগ্যাল জায়গা ইয়ে করেছে। আপনি দেখেছেন গত কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ ব্যাংক বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর যদি রিভাইভ করতে চায়, এই শর্তে প্রণোদনা দিবে 60,000 কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। মানে টাকাটা কোত্থেকে দেবে? আমাদের রিজার্ভ থেকে দিতে হবে তো, তাই না? এবং সেটা দিচ্ছে করতে 7.5% ইন্টারেস্ট রেটে। একজন ব্যবসায়ী যদি ইনভেস্ট করে, তার যদি লোন নিতে হয়, ব্যাংকে যায়, তাহলে সে কত শতাংশ সুদে তাকে লোন নিতে হবে? 13, 14, 17, 18 জি। এইসব শর্তে নিতে হবে। তাহলে এখন যেই কোম্পানিটার ধরেন 500 কোটি টাকা, 1,000 কোটি টাকার লায়াবিলিটি আছে, 5,000 কোটি টাকার লায়াবিলিটি আছে, তার জন্য প্রফিটেবল অপশন কোনটা? 18%-এর লোনটা ক্যারি আউট করা, না কোম্পানি বন্ধ করে দিয়ে সরকারের কাছ থেকে 7.5% হারে প্রণোদনা নেওয়া? এবং আপনি যদি বিএনপির কোনো কাগজপত্রে আপনার নাম থাকে, বিষয়টা ইজি। এই জিনিস সোনার বাংলায় আমরা দেখেছি না গত 17-18 বছর? মানে ক্ষমতায় থাকলে তাদের জন্য সহজ হবে। তবে ইতিমধ্যে আপনি দেখেছেন যে বিএনপির 2 মন্ত্রীকে তো 1,000, 2,000, 2,500 কোটি টাকা দিয়েছে। ঈদের আগে বিএনপি পন্থী ব্যবসায়ীরা প্রচুর টাকা পয়সা পেয়েছে। এই যে ন্যাশনাল ব্যাংকের যে এমডি এবং যারা ডাইরেক্টর আছেন, মন্ত্রী, ওনারাই তো হাজার হাজার কোটি টাকা ওনাদের ঋণ পেয়েছেন। তাহলে এই যে 60,000 কোটি টাকা দিয়ে যেটা হচ্ছে, আপনি আলটিমেটলি কি ব্যবসাকে, বিনিয়োগকে আপনি এনকারেজ করছেন, না আপনি লুটপাটকে এনকারেজ করছেন? এবং এই টাকাটা কই যাবে? হিউজ টাকা কিন্তু। আপনি ওয়ার্ল্ড ব্যাংক, IMF এর পিছনে ভিক্ষা করতেছেন কয়েক বিলিয়ন ডলার দিতে লোনের জন্য। সেখানে আপনি কিন্তু এখানে 4 to 5 বিলিয়ন, 60,000 কোটি টাকা মানে কিন্তু হিউজ টাকা। মানে আপনি 4 to 5 বিলিয়ন ডলারের আপনি লুটপাট প্রকল্প নিচ্ছেন,
তো এখন ব্যবসায়ীরা কি করবে? আমি ইতিমধ্যে জানি ব্যবসায়ী মহলে এই গুঞ্জন আছে, ব্যবসায়ীরা লাভবান, চলমান অথবা চলতে পারবে চাইলে, চেষ্টা করে এটাকে লাভবান করতে পারবে, সেগুলো বাদ দিয়ে কোম্পানি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। নিয়ে ওই বিএনপির ব্যবসায়ী মহল যারা আছে, বাংলাদেশ ব্যাংকের সাথে কানেক্টেড, এদের লাইনে তারা যাচ্ছে ওই 7.5% সুদে আপনার এই প্রণোদনা নিতে। এটাও তো দিতে হবে না, সোনার বাংলা নিয়ম তো তাই। মানে আপনি একবার টাকা নিতে পারলে আল্লাহর ওয়াস্তে আর ফেরত দিতে হবে না। আপনি পরে ইংল্যান্ডে নিয়ে যাবেন, মানে টরন্টোতে নিয়ে যাবেন, মালয়েশিয়াতে নিয়ে যাবেন, সিঙ্গাপুরে যাবেন, প্রয়োজনে নাগরিকত্ব সাসপেন্ড করে দেবেন, আপনি ডিজাউন করে দেবেন, করে টোরে আপনি এগুলো খাবেন। তাহলে রাষ্ট্র পরিকল্পিতভাবে লুটপাট প্রকল্পকে এনকারেজ করছে। কাদেরকে? যারা সমাজের চিহ্নিত ঋণ খেলাপি। অথচ আপনি বলছেন আপনি তরুণদেরকে বেকারত্বের জন্য, সরকার বলেছেন 1.5 কোটি জব তৈরি করবে। হাওয়া দিয়ে করবে? কিভাবে করবে? 1 কোটি জব মানে ফাইজলামি কথা। ইউরোপ আমেরিকাও তো 1 কোটি জব তৈরি করতে পারে না 5 বছর, যার ম্যাচিওর ইকোনমি আছে। তাহলে আপনি এই টাকা যদি আপনি বাংলাদেশের ইন্টার পাস, ম্যাট্রিক পাস, ডিগ্রি পাস উদ্যোক্তাদেরকে দিতেন, 5 লাখ, 2 লাখ, 7 লাখ প্রকল্প দেখে দেখে প্রোটোকল তৈরি করতে হবে, 10 লাখ, আপনি এখান থেকে যদি 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 60,000 কোটি টাকা মানে কি? আপনি চাইলে কয়েক কোটি তরুণকে এই টাকাটা দিতে পারবেন, কয়েক কোটি। তাহলে আপনি কি ভুল ফরম্যাটে যাচ্ছেন? যে লুটপাটের সাথে জড়িত ব্যবসায়ী, সব ব্যবসায়ীর কথা বলছি না, যেই সকল ব্যবসায়ীরা লুটপাটের সাথে জড়িত, অলরেডি ঋণ খেলাপি, ঋণ ফেরত দেওয়ার কোনো আকাঙ্ক্ষা নাই, ডজন ডজন এমপি মন্ত্রী হয়েছে না এগুলা, আপনার কোর্ট থেকে কাগজপত্র বানায় টানায় আয়না, কোর্ট থেকে তো কাগজপত্র কিনে নিয়ে আসছে, ঋণ খেলাপি বলা যাবে না, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে তারা ঋণগ্রস্ত, কিন্তু ঋণ খেলাপি নন, তাদেরকে এখন বলা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে তারা রিশিডিউল করে নিয়ে আসছেন। তাহলে এই যে কাঠামোগত জায়গায় যদি আপনি ট্রান্সপারেন্সি না চান, অ্যাকাউন্টেবিলিটি না দেন, আবার আপনি ব্যাংককে লুটপাটকে এনকারেজ করছেন, ব্যাংক লুটপাটকারীদেরকে আপনি আবার ফিরায় নিয়ে আসতেছেন, ইসলামী ব্যাংক দখল করার পায়তারা করতেছেন, এসালামের কাছে ফেরত দিবেন, অন্য কারো কাছে ফেরত দিবেন। তাহলে আপনার রাষ্ট্র আকারে আপনি একের পর এক যে সিদ্ধান্ত নিচ্ছেন, এর প্রত্যেকটা তো আপনার দুর্নীতিকে প্রমোট করছে। আপনার হাতে চোখে পড়ছে কোনটা? ওই রেজিস্ট্রি অফিসে যে আপনাকে 500 টাকা ঘুষ দেওয়া লাগে, ওইটা কিন্তু বড় আকারে আসতেছে। যেই টাকাটা দেখেন, ক্যাপিটালিস্ট সিস্টেম কখনো দুর্নীতিমুক্ত হইতে পারবে না, প্র্যাকটিক্যালি পসিবল না, কোনো দেশ পারবে না। ক্যাপিটালিস্ট সিস্টেমের নেচারই তাই, যেখানে একটা মার্জিনে করাপশন থাকবে। আপনি এটা কত কমায় নিয়ে আসতে পারবেন সেটা হচ্ছে গুড গভর্নেন্স, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি। মাথায় রাখা দরকার মানিটা ফ্লাইট আউট হচ্ছে কিনা, আপনার যে ক্যাপিটালটা দেশের বাইরে চলে যাবে, এটা হচ্ছে ভয়ঙ্কর ব্যাপার। যেই ভূমি অফিসে, যেই সরকারি অফিসে 500-1000 টাকার দুর্নীতির লেনদেন হয়, ওই টাকাটা কিন্তু দেশের বাইরে যাবে না, ওই টাকাটা দেশে থাকবে। কিন্তু এই যে 60,000 কোটি টাকার লুটপাটের জন্য ব্যবসায়ীদের যে প্রকল্প দেওয়া হচ্ছে, এর অধিকাংশ টাকা দেশের বাইরে চলে যাবে। এইটা দিয়ে এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে না। অতএব এইটা প্রসেস অ্যাড্রেস করতে না পারলে আপনি দুর্নীতি অ্যাড্রেস করতে পারছেন না। তো আপনি এটাকে নিয়ে আপনি কোনো মেকানিজম নাই তো। জি, নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে তো সামনে সরকার আরো গুরুত্ব সহকারে দেখবে এবং পদক্ষেপ নেবে, আমরা সেই আশাই করি সবসময়। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।